দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তের বাংলাদেশ এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন ফরহাদ মজহার, কবি, লেখক, রাষ্ট্র ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আপনি কেমন দেখছেন, কেমন চলছে? আমাকে যদি বাংলাদেশের নাগরিক এবং গণঅভ্যুত্থানের পক্ষের লোক বলেন, আমি বলি অত্যন্ত ভালো। আপনি বোধহয় বিশ্লেষণ চাইছেন। একটা হচ্ছে দেখুন, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন দিকে নেব বা তার ইতিবাচক দিক হবে কি নেতিবাচক হবে, এটা কিন্তু নির্ভর করে আমাদের সকলের উপরে। মানে আমি সেভাবে কথাটা বলবো, কারণ আমাদের কেউ গণক না কি ঘটবে। একটা জিনিস হচ্ছে আমাদের কতটা বড় ধরনের সংকটের মধ্যে আমরা মানে অগ্রসর হচ্ছি। আমার তো অবস্থান আপনি জানেন যে আমি শুরু থেকে যেভাবে এই উপদেষ্টা সরকার গঠিত হয়েছে এটার পক্ষে ছিলাম না আমি প্রথম থেকেই। কারণ আমাদের দরকার ছিল একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার। এবং এই ব্যাপারে যেহেতু আমাদের সমাজের চিন্তা অপরিচ্ছন্ন, আমি যখন কথাটা বলেছিলাম যে আমাদের শপথ নিতে হবে জনগণের কাছে এবং একটা ঘোষণার মাধ্যমে বলা হবে যে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভিপ্রায় ব্যক্ত করেছে জনগণ তাদের পক্ষে, এটাই ছিল সঠিক, মানে রাজনৈতিকভাবে সঠিক এবং একই সঙ্গে আইনিভাবেও সঠিক। কিন্তু আমরা কি করলাম, আমরা পুরো গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দিলাম বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। শপথ নিলাম আমরা আমাদের এখনকার যিনি প্রেসিডেন্ট বা আমাদের তার কাছে, এবং তিনি তো শেখ হাসিনার দ্বারা তিনি নিয়োগপ্রাপ্ত এবং তিনি বাংলাদেশের সংবিধান রক্ষা করতেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার ফলে এই যে স্ববিরোধিতা নিয়ে তো আপনি বহুত এগোতে পারবেন না। এখন এই সরকার আপনি টিকে আছে যেহেতু আমাদের সেনাবাহিনী এই সরকারকে সমর্থন করছে। আমরা যতই বলি না কেন সেনাবাহিনী আপনারকে চাই না, আমরা সেনাবাহিনী নিজে একটুখানি তার দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, যেহেতু ১/১১ একটা অত্যন্ত খারাপ নেতিবাচক ভাবমূর্তি ঘটেছে আমাদের। কিন্তু সেনাবাহিনীর মধ্যে কিন্তু এখানে উপলব্ধি বা বিশ্লেষণে কিছু ত্রুটি আছে, কারণ এবারকার সরকার কিন্তু আসলে ১/১১ ধরনের সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। মানে ফলে এই সরকারের পক্ষে থাকা, মানে জনগণের পক্ষে থাকা, মানে এই যে আমি বলবো যে আমাদের সৈনিকেরা তো সমর্থন করেছে আমাদের এই পরে গণ অভ্যুত্থানের একটা পর্যায়ে। শুরুর দিকে আমাদের যতই আপনার থাকুক এই ফ্যাসিস্ট শক্তি বা শেখ হাসিনা যেমন করে তাদের ব্যবহার করতে চেষ্টা করুক না কেন, একটা পর্যায়ে তো সৈনিকেরা বলেছে যে আমরা ছাত্রদের বই গুলি করতে পারবো না। এবং একই সঙ্গে আমাদের যিনি সেনাপতি আছেন তিনিও তো একটা ভালো ইতিবাচক একটা অবস্থান তিনি নিয়েছেন। ঠিক আছে, সেই দিক থেকে আমাদের উচিত ছিল যে সেনাবাহিনী প্রতিষ্ঠান আকারে তার আরও অনেক বেশি দৃঢ়তা দেখানো এবং আসলে দাবি করা যে আমরা আসলে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই জনগণের পক্ষে। এটা হচ্ছে সবচেয়ে আদর্শ একটা ব্যাপার। হয়তো বিভিন্ন সে সময় নানান আন্তর্জাতিক পরিস্থিতি, আভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অজ্ঞতা, দূরদর্শিতা অভাব, নানান কারণে আমরা একটা দুর্বল একটা সরকার পেয়েছি। ফলে এখন আমাদের কাজ হবে স্পেশালি এই যে ভারতের সঙ্গে আমাদের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখন আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে যে আমরা কি এই ধরনের একটা উপদেষ্টা সরকার চাই, যে উপদেষ্টা সরকার মূলত দাঁড়িয়ে আছে একদিকে ছাত্র জনতার সমর্থনের ভিত্তিতে এবং অন্যদিকে মূলত সেনার সমর্থনের ভিত্তিতে, আর আমাদের সামনে কিন্তু দুশ্মন আকারে দিল্লি দাঁড়িয়ে গেছে। কারণ দিল্লি যে এটা করবে, এই অবস্থান নেবে, এটা তো প্রথম থেকে আমরা জানি। সরকার খুনিদের জায়গা দিচ্ছে দিল্লি, শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে দিল্লি, তার বিরুদ্ধে আপনার গণহত্যার অভিযোগ আছে, তার হচ্ছে হত্যার অভিযোগ আছে। এই পরও আওয়ামী লীগের যত রকম খুনি, অপরাধী, দাগী আসামি সবই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। ফলে বাংলাদেশের যে কোনো বিচক্ষণ মানুষ যদি রাজনীতি নিয়ে একটু ভাবে, তার সে তো বুঝবে যে দিল্লি অবশ্যই এখানে হস্তক্ষেপের একটা শর্ত সে অজুহাত সে খুঁজছেই। তা সেই পরিপ্রেক্ষিতে যে বিচক্ষণতা দরকার, সেই পরিপ্রেক্ষিতে আজকে সেনাবাহিনীর সঙ্গে জনগণের, সেনাবাহিনীর সঙ্গে ছাত্রদের, সেনাবাহিনীর সঙ্গে ইভেনকি বুদ্ধিবৃত্তিক মহলে যে একটা ঐক্যবদ্ধ, যে একটা ঐক্যবদ্ধ দূরদর্শী একটা শক্তিশালী যে বন্ধন, মৈত্রীর বন্ধন দরকার, এটা তো আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সেটা কিভাবে গড়ে তোলা সম্ভব? গড়ে তুলতে আমরা যারা কথা বলতে পারছি, আমরা যাদের পরিষ্কার কথা বলছি, কারণ এটা ছাড়া তো আপনি আগাতে পারবেন না। তারা তো সকলে নাগরিক, আমি যেমন নাগরিক, একজন সৈনিকও নাগরিক। ফলে তার তো একটা দায় আছে। আজকে যখন তো খেয়াল করেন, আজকে যে বিজেপি যদি কোথায় আছে, আমাদের ফ্রন্ট লাইন অফ ডিফেন্সে আছে।
আপনি তাকে বানিয়ে ফেলেছেন কি বর্ডার গার্ড, আপনি তাকে দারোয়ান বানিয়ে ফেলেছেন। এটা তো প্রথম দিকে তো আমাদের উচিত ছিল এগুলোকে অবিলম্বে আপনার একটা শক্তিশালী আমাদের সৈনিকতা, একটা শক্তিশালী সৈনিকতার ক্ষমতা তৈরি করা। বাংলাদেশে একটা বাধ্যতামূলক সামরিক শিক্ষাটা প্রথম দিন থেকে প্রবর্তন করা দরকার ছিল, এবং একই সঙ্গে আমাদের প্রস্তুতি থাকা দরকার ছিল যে দিল্লি যেহেতু এসব খুনিদেরকে জায়গা দিচ্ছে, দিল্লি অবশ্যই কোনো না কোনোভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিচলিত করবে। আচ্ছা, আপনি আরেকটা দিক খেয়াল করে দেখুন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। সেগুলো এই আমাদের ডক্টর ইউনূস তিনি দেখা করছেন একজন সেক্রেটারির সঙ্গে, দরকার তো নেই। আপনি ভারতের একজন সেক্রেটারি, তাদের একজন কর্মচারী, তিনি এসে দেখা করছেন জনগণের যিনি প্রতিনিধি। এই যে অসম ব্যাপারটা আমাদের দেখতে হচ্ছে নাগরিক হিসেবে, এটা তো ভালো না, এটা তো সঠিক নয়। এর দ্বারা তো বুঝতে পারি যে আমরা একটা দুর্বল জায়গায় আছি। সবল জায়গায় যেতে কেমন রূপ দেখতে চান? আমি তো প্রথমে বললাম সবল জায়গায় প্রথম করতে হবে, আপনাকে সমাধান দিতে হবে, ডক্টর ইউনূসকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিতে হবে। সেটা কিভাবে? সেটা দিতে হবে, তাকে বলতে হবে যে আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি জনগণের পক্ষে ঘোষণা দিচ্ছি, ক্ষমতা আমি গ্রহণ করলাম পরিষ্কার। যখন একটা সামরিক শাসন যখন আসে তখন কি করেন আপনি? আপনি একটা ফরমান দিয়ে আপনি ক্ষমতায় আসেন। আপনি তখন কি করেন? আপনি সংবিধান স্থগিত রাখেন। ফলে আপনি এখানে ব্যাপারটা খুবই সহজ। আপনি বলুন আমি জনগণের পক্ষে, জনগণের দ্বারা নির্বাচিত, তাদের রক্ত দ্বারা এবং হাজার শহীদ এবং প্রায় ৮০,০০০ পঙ্গু মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমি ক্ষমতায় এসেছি, আমি নির্বাচিত। ফলে আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম, এবং বাংলাদেশের জনগণ একটা নতুন গঠনতন্ত্র চায়, সে একটা সংস্কার চায়, একটা আমূল বদল চায়, বাংলাদেশকে নতুন করে গঠন করতে চায়। এটা আমরা শুনতে চাই জনগণ তার কাছ থেকে। এই যে আমি শোনার কথাটা বললাম, এর পক্ষে আমরা যারা ছাত্র জনতা রয়েছি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, লড়ছি, তাদের সঙ্গে একই সঙ্গে আমাদের সৈনিকেরা বলুন, সেনাবাহিনী বলুন, তারা যে একই সঙ্গে এই চিন্তার প্রতি যে তারা একই সঙ্গে দায়বদ্ধ, এটা দাঁড়িয়ে যখন এই একটা জাতীয় ঐক্যর কথা বলছি আমি, কিন্তু জাতীয় ঐক্য যেখানে করা দরকার সেটা তো আমি করছি না। জাতীয় ঐক্যটা কী জন্য করবো? আমি জাতীয় ঐক্যটা করবো তো বাংলাদেশকে নতুন করে গঠন করবার জন্য। আমার প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার দরকার, এমনকি জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সংস্কার দরকার। খেয়াল করেন জাতীয় প্রতিরক্ষার বিষয়টা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। আপনি শুভেন্দুর মতন একজন মানুষ পশ্চিমবাংলায়, সে দল নিয়ে আক্রমণ করতে আসে বিজেপির এখানে আপনার কি বলে সীমান্তে, আপনি আপনার আমাদের হাইকমিশন আক্রান্ত হয়, তাহলে আপনি এটা একে কী করে মোকাবেলা করবেন? একে মোকাবেলা করার জন্য তো আপনার সেই বিচক্ষণতা লাগবে, দূরদর্শিতা লাগবে, এবং একের সঙ্গে একটা সেটা কে করবে? জি, আমি করবো, আপনি করবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক করবে, ছাত্ররা করবেন, জনতা করবেন, সৈনিকেরা করবেন, সকলে করবে। নেতৃত্ব কে দিবে? নেতৃত্ব তো আমরা তো একজনকে নেতা তো নির্বাচন করেছি, তাকে যদি আপনি শক্তিশালী না করেন তিনি কী করে আপনাকে পথ দেখাবেন? আপনি যদি ডক্টর ইউনূসকে দুর্বল রাখেন তিনি কী করে আপনাকে নেতৃত্ব দেবেন? আপনি তাকে সঙ্গে বসায় দিচ্ছেন একটা সেক্রেটারি। আমি তো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত ক্ষুব্ধ এই কারণে। আপনি কেন? আমি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারি বহু কাজের, কারণ তিনি আমার এখন বাংলাদেশের, তিনি আমার সমস্ত জনগণের প্রতিনিধি, তিনি গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তো তাকে শক্তিশালী করাটা করতে তো হবে, এটা তো আমাদের কাজ, আপনাদের কাজ, আমার কাজ। তো তার সঙ্গে আপনি কেন একটা ভারতের একটা সেক্রেটারি, তিনি সেক্রেটারির সঙ্গে কথা বলবেন। আর তারা যদি কাউকে কথা বলতে হয় তাহলে তাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে আসতে হবে, নিদেন পক্ষে পররাষ্ট্রমন্ত্রী যদি আসে তিনি বলবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এখন খেয়াল করেন পররাষ্ট্র উপদেষ্টা শব্দটা খেয়াল করছেন, ফলে তাকে তো আমরা সেই সম্মানটুকু দেইনি। আজকে ডক্টর ইউনূস কি বলতেছেন? আপনি প্রধান উপদেষ্টা, কার উপদেষ্টা? তিনি হচ্ছেন চুপ্পুর উপদেষ্টা। তো কেন ভারতের একজন আপনার কি বলে মন্ত্রী জয়শঙ্কর বলুন, তার সঙ্গে কথা বলবেন? তার কি পরিচয় আন্তর্জাতিক ক্ষেত্রে? এই যে একটা আমাদের আত্মসম্মানহীন আমরা একটা জাতি, জনগোষ্ঠী, এবং আমরা আইনি কায়দায় সব সমাধান করব। আমি জানি না কারা এই বুদ্ধি দিয়েছে শুরুর দিকে, আমি যখন তারা শপথ নিলেন, এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছে? আমাদের প্রথম দিন থেকে এটা সমালোচনা করি। এই যে আপনি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলছেন এবং যে পরিবর্তনের কথা বলছেন, সে পরিবর্তন কি দেখেন বা হবে বলে মনে হয়? অবশ্যই। আমি যদি আমার মাথায় এসে থাকে এবং আমার কথার সঙ্গে যদি সাধারণ মানুষ যদি এটার সঙ্গে সঙ্গতি, যদি তার মনের ভাব, তার মনের সঙ্গে মেলে কথাটা, অবশ্যই এটা আজকে হোক কালকে হোক হবে।
এটা হবেই। আমরা যখন থেকে আমরা স্থির করেছি বাংলাদেশের জনগণ যে আমরা এই ফ্যাসিস্ট সরকার চাই না, আমরা ফ্যাসিস্ট শাসন চাই না। আপনি কি হয়নি? 2023 সালে আমার বই প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থান ও গঠন 2023 সালে, এবং কাকতালীয়ভাবে সেই তারিখ ছিল 5ই আগস্ট। আর 2024 সালের 5ই আগস্ট তো গণ অভ্যুত্থান হয়েছে, হবে না কেন? তার ফলে আপনি যদি আমরা জনগণ যদি কল্পনা করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভাবতে সক্ষম হই, আমাদের চেতনার যেখানে ঘাটতিগুলো আছে সেই চেতনার ঘাটতিগুলো যে আমরা যদি কাটিয়ে উঠতে পারি, এই যে আমি আপনাকে ডাকছেন, আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, গত 15 বছর তো আমি কথাই বলতে পারিনি। তারা যখন আমি সুযোগ দিচ্ছেন তারা আমার কথা শুনতেছে, আজকে বাংলাদেশের নাগরিকরা শুনছে না, ফলে তারও তো মনে আসবে ফরহাদ মজার সাহেব কি ঠিক বলছেন, এবং হয়তো কেউ বলবে যে না তিনি ঠিক বলেননি, অনেকে তিনি ঠিক বলছেন। এই তর্কের মধ্যে তো আপনাকে ঢুকতে হবে। তাহলে এই সরকার কাঠামো থেকে আমরা অচিরে কি পরিবর্তন দেখব? আমি তো পরিবর্তন চাই, আমি তো বলে যাব, আমি তো চেষ্টা করবো। আপনারা কি চান? আপনারা কি চান? সাংবাদিকরা, গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি যে দেশের নাগরিকও, আপনারা কি চান? জি, আমরা আসলে আপনার কথাই আমরা তুলে না না সেটা নয়, আপনি এটা বলবেন না, আমরা ভালোর জন্যই চাই যে না না এটা তো অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা। গণমাধ্যম তো আমাদের রাষ্ট্রের বাইরের কিছু না। গণমাধ্যম তো রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ তার একটা ভূমিকা আছে। এগুলো তো আপনারা শেখ হাসিনা আমলে করেছেন। শেখ হাসিনা আমলে আগাগোড়া প্রত্যেকটা গণঅভ্যুত্থান শেখ হাসিনা দালালি করেছে না? তাহলে এখনকার গণমাধ্যমগুলো এই অন্তর্বর্তী সরকার দালালি করতে পারবে না কেন জনগণের পক্ষে? এগুলো তো খুবই, আমাকে আপনি বুদ্ধিজীবী বলেছেন, ফলে আমার কথাই কিন্তু কড়া হবে নিশ্চয়ই। সেই জন্য আমি বলছি যে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমরা এর আগে যে ভূমিকা রেখেছি এটা তো একটা ফ্যাসিস্ট ক্ষমতা নয়, এটা তো কোনো ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা নেই। তাহলে আমাদেরকে অবশ্যই তাকে শক্তিশালী করবার দায়টা আমাদের সকলের, আপনার আমার সকলেরই। জি, আমি তার পরবর্তী প্রশ্ন ভারত নিয়ে, ভারতের মিথ্যা প্রোপাগান্ডা, তথ্য আগ্রাসন, আমরা আসলে 5 আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে আসলে এই অপপ্রচার প্রোপাগান্ডা চলছে। আসলে 5 আগস্টের আগের সম্পর্কটা যদি আমরা দেখি বা তার পরের সম্পর্ক এত বৈপরীত্য কেন মনে হচ্ছে? দেখুন, ভারত তার একটা এজেন্টকে হারিয়েছে, এবং ভারতের এই যাবৎকালের তার যত রকম কূটনৈতিক তার যে চিন্তা এবং এই উপমহাদেশে তার যে ভূরাজনৈতিক তার যে নকশা, এই নকশাটা ওলটপালট হয়ে গিয়েছে 5ই আগস্টে। ফলে ভারত উন্মাদ হয়ে গিয়েছে। এটা তো উন্মাদ হওয়াটা তো খুবই সঠিক। ভারত যে উন্মাদ হবে এটা বোঝার মতন তো জ্ঞান আমাদের থাকা উচিত ছিল নাকি? এবং শুধু উন্মাদ হওয়ার ব্যাপারটা বাদ দিন, আপনি এখান থেকে একটা খুনিকে তারা আশ্রয় দিয়েছে, এটা তাদের পক্ষে একটা কূটনৈতিক বিপর্যয়, এটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়। যদি আজকে আন্তর্জাতিক পরিস্থিতি যদি বাংলাদেশের পক্ষে থাকে, বা আমরা যদি ঠিকমতো এই ভূরাজনৈতিক বাস্তবতাকে আমরা আমলে নিয়ে আমরা যদি সঠিকভাবে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমরা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত আনতে পারতাম। আপনি তো এখন ইচ্ছা করলে ভারত থেকে তাদেরকে পাবেন না, সেখানে কথা বাদ দিন, খুনিদেরকে ফেরত পান কিনা আপনি আমাকে বলেন। আপনি তো এর আগে অনুপ চেটিয়াদের ফেরত দিয়েছেন না? শেখ হাসিনা ফেরত দিয়েছে তো। আপনি কত কোটি টাকার তার যে এই যে সীমান্ত রক্ষার যে খরচ, কোটি কোটি টাকা তার বেঁচে যাচ্ছে বছর পর বছর। কারণ ভারতের সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হচ্ছে এই বর্ডার, ঠিক আছে? পাকিস্তানের ওই ওয়েস্ট ফ্রন্টে সে লড়াই করছে, তাহলে তাকে যদি পূর্ব ফ্রন্টে লড়াই করতে হয়, আপনি চিন্তা করেন ভারতের যে তার জাতীয় প্রতিরক্ষার দিক থেকে এটা কত বড় ধরনের একটা বিরাট বোঝা, কত বড় ধরনের ঝুঁকি, আর আমরা 17 কোটি লোক। ফলে আপনি এত বড় সুবিধা ভারতকে দিচ্ছেন যে এখান থেকে কোনো প্রকার আমরা ভারতের যেসব সেন্সিটিভ তার নিরাপত্তার যে সকল দিকগুলো আছে এটাকে আমরা মেনে নিচ্ছি। সে কথা আমরা মেনে নিচ্ছেন, আমি তার বিপক্ষে নই, কিন্তু কথা হচ্ছে আপনি তারই এজেন্টকে, লোকাল এজেন্ট তিনি, শেখ হাসিনা কি আমাদের আসলে প্রধানমন্ত্রী ছিলেন নাকি ভারতের এজেন্ট ছিলেন? আমাদের রাষ্ট্রটা কি একটা টাটানগর ছিল না? এটা টাটানগর ছিল। তো একে যখন আপনি উৎখাত করে ফেললো ছাত্ররা, তো ভারত তো পাগল হয়ে যাবার কথা। আমি তো মনে করি ভারতের কিচ্ছু রিয়াকশন হয় না সে ধরনের। ভারত তো প্রথম দিনে পাগল হয়ে যাবার কথা, যুদ্ধ লাগিয়ে দেবার কথা। তাহলে আমরা যারা বাংলাদেশে আছি তাহলে আমাদের তো বোঝা উচিত ছিল আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলো কি। সেন্সিটিভ জায়গার মধ্যে একটা যেমন খেয়াল করেন, আজকে সনাতন ধর্মাবলম্বী যারা, এটা একটা কার্ড যেটা ভারত খেলবেই।
তা আপনি আমাকে বলেন বাংলাদেশে এই যে খেলবে আগে থেকে আপনি পরিকল্পনা করবেন, ফলে সেন্সিটিভ ইস্যুটা আপনি কি করে হ্যান্ডেল করবেন, ভূরাজনৈতিক বাস্তবতাকে আমলে নিয়ে। লোকের আবেগ বাদ দিন, বাংলাদেশের জনগণ অনেক আবেগের কথা বলতে পারে, আবেগের কথা বাদ দিন। আপনি একটা রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আছেন, সে রাষ্ট্রের ক্ষমতায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে আজকে যদি একটা এই যে সনাতন ধর্মাবলম্বীদের কোনো মন্দির যদি হামলা হয়, তারা যেসব দাবি দেওয়াগুলো আপনাকে দিচ্ছে, একটা 8 দফা দাবি দিয়েছে, আপনি যদি তাদেরকে সে দাবি নিয়ে কথা বলবার একটা সুন্দর ইতিবাচক পরিবেশ না করেন, তাহলে তার কি ক্ষতি হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে, ভূরাজনৈতিক ক্ষেত্রে কী ধরনের বিপর্যয় ঘটতে পারে, এবং সামরিক ক্ষেত্রে কী ধরনের বিপদ আপনি টেনে আনতে পারেন, এটা তো ভাবার কথা ছিল উপদেষ্টা সরকারে। এখন আপনি যেটা দুর্বল উপদেষ্টা সরকার যদি আপনি রাখেন, তো ও কী করে ভাববে? ও যদি একটা ভাবেও, ও কী করে এটা ইমপ্লিমেন্ট করে বলেন? আপনি তো সে তো উপদেষ্টা মাত্র, সে তো উপদেশ দেবে প্রেসিডেন্টকে, এর বাড়িতে তার কোনো ক্ষমতা নেই। ফলে আপনি যদি, আমরা যদি নাগরিকরা নিজেরা না বুঝি যে এই ধরনের সরকার দিয়ে আমি আমার প্রতিরক্ষা দেশকে রক্ষা করতে পারবো না, এই ধরনের একটা সরকার, দুর্বল সরকার, একটা এত বড় একটা গণঅভ্যুত্থান করে গেল, একটা দুর্বল সরকার আমরা কায়েম করেছি, তাহলে প্রশ্ন করুন আপনার গণমাধ্যম থেকে যে কারা এটা করলো, কারা একটা সংবিধানের অধীনে আমাদেরকে ঢুকিয়ে দিল, কারা এটা করলে? প্রশ্ন আমি করতে চাই। একটি বিরতি থেকে ফিরে এসে আমাদের সঙ্গে আছেন জনাব ফরহাদ মাঝহার, কবি, লেখক, রাষ্ট্রচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং ওনার কথা আমরা নিশ্চয়ই শুনবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সন্ধ্যা। আমাদের সঙ্গে আছেন জনাব ফরহাদ মাঝহার। আপনার কাছে সরাসরি প্রশ্ন আসকি, যে কারা আসলে বসিয়েছে? এই যে আপনি বললেন যে ঠিকঠাক ভাবে সরকারটি হয়নি, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, এখন কি ষড়যন্ত্র দেখেন? একটি নতুন বাংলাদেশ দেখতে চান প্রধান উপদেষ্টা, স্মরণকালে শক্তিশালী একটি জাতীয় ঐক্য দেখতে চান, বাংলাদেশ কতটা ঐক্যবদ্ধ? দুটি প্রশ্ন একটা করি আমরা আগে। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন যে কোন ষড়যন্ত্র এই মুহূর্তে দেখেন? আচ্ছা, প্রথমত রাজনীতির আলোচনাতে ষড়যন্ত্রের কোনো তত্ত্ব বলে কোনো তত্ত্ব নেই, আপনাকে অ্যানালিসিস করতে হবে। আমরা যখন ষড়যন্ত্র চিন্তা করি তখন তার বোঝা গেলে আমাদের মস্তিষ্ক অলস, আমরা সত্যিকারের হোমওয়ার্কটা করিনি। প্রথমত যে কিছু কিছু বিষয় তো পরিষ্কার, অনেক কিছু আপনার ঘটনাক্রমে রিভিলড হয়, আর কিছু কিছু জিনিস খুবই স্পষ্ট। সেটা হলো যে আপনি একটা গণঅভ্যুত্থানের পরে আপনি কখনো পুরনো সংবিধানের অধীনে, পুরনো আইনের অধীনে আপনি অন্তর্বর্তীকালীন সরকার করেন না। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও এটা ঘটে না। আপনি যখন করেছেন তাহলে মানে কি, এটাকে আমি বলেছি এটা হলো সাংবিধানিক প্রতিবিপ্লব, মানে আইনের ধোঁয়া তুলে আপনি বলেছেন যে না 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 আমাদের এখানে কি দেশ কি আইন ছাড়া থাকতে পারবে কি না। এটা ভুয়া। পৃথিবীতে কখনো আইন শূন্য থাকে না, কোনো সমাজে থাকে না, সবসময় সমাজে কোনো কোনো আইন থাকে। দুই নম্বরটা হচ্ছে সংবিধান ছাড়া কী করে চলবে? আরে ইংল্যান্ড তো চলে সংবিধান ছাড়া, ইংল্যান্ড তো লিখিত সংবিধানই নেই। তাহলে এই যে বাজে তর্ক যারা করেছেন, এটা হলো একেবারে উকিলি তর্ক, মানে লিগ্যাল কিছু লোকজন আছে যারা কমপ্লিটলি গণবিরোধী, যাদের চিন্তাটা আইনের চিন্তার মধ্যে সীমাবদ্ধ। এই লোকগুলো গণ অভ্যুত্থান, যেটা পলিটিক্যাল এবং লিগ্যাল বোধ, মানে গণ অভ্যুত্থান মানেটা কি, জনগণের অভিপ্রায়টাই সার্বভৌম, জনগণ অভ্যুত্থান করেছে, পুরনো ব্যবস্থাকে সে নস্যাৎ করে দিয়েছে, পুরনো আইন অস্বীকার করে সে গণ অভ্যুত্থান করেছে। তাহলে আপনি পুরনো কনস্টিটিউশন রাখবেন কি জন্য? তাহলে আমি মনে করি যে অবিলম্বে আমাদেরকে যে তর্কটা করা দরকার, এই যে আপনি পুরনো আইনটা আপনি রেখেছেন, এটা শেখ হাসিনার আইন, আমাকে বুঝিয়ে বলেন, যদি কালকে ভারত যদি একটা সরকার গঠন করে দাবি করে, এই সরকার অবৈধ, আপনি কি বলবেন? আমাকে বলেন। যেসব লিগ্যাল লোকগুলো বসে আছে, আইনের ভাষায় কথা বলে, গণ অভ্যুত্থান বুঝে না, যে জনগণের অভ্যুত্থান কী জিনিস, এদের উত্তর দিতে তো হবে। এটা আপনি কীভাবে, ডক্টর চুপ্পুর একটা সিগনেচারে পুরো উপদেশের সরকার চলে যাবে। এই যে একটা শিথিল, একটা দুর্বল সরকার আপনি রেখেছেন, আপনি কেন, মানে কী বুঝে রেখেছেন আপনি এটা? আপনি যদি এই কাজটা করতেন, আজকে ইন্ডিয়ার আচরণ এরকম হতো না, কারণ এটা শক্তিশালী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার হয়েছে। এটা একটা মিশ্র, একটা হাইব্রিড সরকার হয়েছে। তার 95% হলো হাসিনা সরকার, আর 5% হলো গণ অভ্যুত্থানের সরকার। এটা দ্বারা কি আপনি বাংলাদেশকে রিফাইন করতে পারবেন পিপলকে? আপনি কি করে করবেন এটা? ঠিক আছে, যেই জন্য আমি আপনাকে বলেছি, দেখুন খেয়াল করুন, আজকে আমি তো মানে সত্যি সত্যি ক্ষুব্ধ। আপনি আমার গণ অভ্যুত্থানে যারা এই দেশের লোক, এতগুলো লোক শহীদ হয়ে, এতগুলো লোক পঙ্গী হয়ে, যাকে আমরা এনেছি বাংলাদেশে, ডক্টর ইউনূসকে, ঠিক আছে, তো আপনি তার সঙ্গে বসিয়ে দিয়েছেন একটা সেক্রেটারি। ওর বসার যোগ্যতা আছে নাকি ডক্টর ইউনূসের পাশে?
ওর পাশে যোগ্যতা আছে, ও তো ইউনিভার্স সেন্টারের বড় যে একটা দারোয়ানের চাকরি পাবে। আন্তর্জাতিকভাবে তার ইউনিভার্সের যে আপনার তার যে ইমেজ, তার যে অন্য কথা বাদ দেন, তার তো নিজস্ব একটা ইমেজ আছে। তো ছাত্ররা এই ইমেজটার জন্য তো তাকে নিয়ে এসছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। তো তাকে আপনারা এত বড় অপমান কেন করলেন? এটা কারা করছে আমি কি করে জানি? এটা আপনি বের করবেন, আমি তো বলতে পারবো না। এটা তো আপনি দেখেন বারবার প্রশ্ন আমাকে করছেন, কিন্তু এটা আপনাদের দায়িত্ব। আমি তো জানি না, আমি তো বলবো দেখে আমি যেটা বলছি ওটা আমি ক্রিটিক করব। আপনাদের খুঁজে বের করতে হবে কারা এটা করেছে। আপনাদের খুঁজে বের করতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে এই ও সংবিধানের অধীনে চুপ্পুর হাতে শপথ নেওয়ালো কে, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। কারা, কিসের কারণে, কোন বিশেষ বাস্তবতা ছিল যাতে এটা করতে তারা বাধ্য হলো, কি উকিলি যুক্তি তারা দিয়েছিল যাতে এটা করতে বাধ্য হলো, যার কুফলটা আমরা এখন ভোগ করছি এবং তার কুফলটা আমরা আগামী দিনেও ভোগ করবো যদি আমরা অবিলম্বে এটাকে সমাধান করতে না পারি। জি, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলা হচ্ছে যে নতুন ভয়মুক্ত বাংলাদেশ দেখতে চান প্রধান উপদেষ্টা, সেই ঐক্যবদ্ধ, আমি ঐক্যবদ্ধ কোনো বাংলাদেশ চাই না। আমি চাই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইটা আরো শক্তিশালী এবং বেগবান করা। ঐক্যবদ্ধ মানে কি? কার সঙ্গে ঐক্য করবো? আমরা গণ অভ্যুত্থান করেছি যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আপনি বলতে পারেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণ, আমরা কি সেই জনগণের মধ্যে ঐক্যতা, একতা চাই নাকি চাই না? সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে বা সেই শক্তির বিরুদ্ধে ঐক্য কি তৈরি হয়েছে? সে তো নিশ্চয়ই সে থেকে ভেঙে পড়েছে, ভাঙে তো নাই, সে তো এখনো আছে। কিন্তু আমরা তো সেইটাকে আমরা পূর্ণ বিজয়ের দিকে নিতে পারি। তার মানে হলো আমরা যদি একটা সত্যিকারের অন্তর্বর্তীকালীন সরকার পেতাম পূর্ণ ক্ষমতা সম্পন্ন, তাহলে আমরা কি হতো, আমরা এটাকে আমরা পূর্ণ বিজয় বলতে পারতাম। মানে গণ অভ্যুত্থানটা একেবারে পূর্ণ বিজয়ে পৌঁছেছে, এটা আমরা পাইনি। কিন্তু ঐক্য, জনগণের মধ্যে কি ঐক্য নষ্ট হয়েছে? না, তা তো না। এটা হতে পারে যে আমরা এই মুহূর্তে কিছু বিশৃঙ্খলা দেখছি, মত পার্থক্য দেখছি, হয়তো আমি যে কথা বলছি অনেক কথা আমার কথা বলবেন না, যে না ফরহাদ ভাই একটু রেডিক্যাল কথাবার্তা বলছে, ফেয়ার এনাফ, উই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট ইট। কারণ জনগণকে ঐক্যবদ্ধ করাটা খুব সহজ। আজকে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ না, এবং এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হয়। তার রিয়েলি যদি আমরা মনে করি যে দিল্লিকে আমরা মোকাবেলা করব, তাহলে অবিলম্বে অন্তর্বর্তী সরকার, এই তথাকথিত উপদেষ্টা সরকারকে বদলিয়ে আমাদেরকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার গঠন করতে হবে। পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে। এটা অন্তর্বর্তী কেন? অন্তর্বর্তী মানে হলো যেহেতু আমাদের একটা গঠনতন্ত্র প্রণয়নের একটা কাজ আছে, আমাদের অনেকগুলো সংস্কারের কাজ আছে, অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে পূর্ণ ক্ষমতা নিয়ে। আপনি আদানির সঙ্গে ডিল করেছেন, এটা একটা নির্বাহী আদেশ বাতিল করতে হবে। আপনি ভারতের সঙ্গে যেটা করছেন, আপনি ধরুন আজকে এই কি বলে কেবল নিয়ে, যে আপনি এখানে আমাদের যে ইন্টারনেট হাব, সেই ইন্টারনেট হাব নিয়ে যে ডিল ছিল, এটা আপনি নির্বাহী আদেশে বাদ করে দিয়েছেন। ফলে আপনাকে এমন একটা সরকার লাগবে যে নির্বাহী আদেশে, শুধুমাত্র ডক্টর ইউনূসের আদেশে তিনি যেই কোনো কিছু তিনি করতে পারবেন যেটা দেশের স্বার্থের পক্ষে, এখন তিনি করতে পারবেন। আপনি কিছু করতে গেলে তো আপনি আদালতে যাবেন, আপনি সংবিধান রেখে দিয়েছেন, তাহলে আপনি পূর্ণ ক্ষমতা তাকে দিচ্ছেন না, তাকে একটা সাজিয়ে রেখেছেন। কি এটা উনি কি ডক্টর ইউনূস একটা পুতুল নাকি? এটা তো ঠিক না। আমরা একটু সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলি, কারণ আমি সংস্কারে বিশ্বাস করি না, ওটা আমি আলোচনা করতে চাই না। আমি বিশ্বাস করি গঠনে। এই যে 10টি কমিশন হয়েছে, আমি তো উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো কমিশনে বিশ্বাসই করি না। এটা তো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার আছে বলে এটা হয়েছে। কাজটা হলো যে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা আপনি নতুন গঠনতন্ত্র প্রণয়নের কথা বলেন, আপনি নতুন করে আপনার কি বলে আমাদের কি করে নির্বাচন হবে, নির্বাচন পদ্ধতি, ঠিক আছে। আপনি যখন গঠনতন্ত্র নতুন করে প্রণয়ন করবেন, স্বভাবতই তার মধ্যে কিভাবে নির্বাচন করব, কাকে আমরা রাজনৈতিক দল বলবো, কাকে আমরা চোর ডাকাত বলবো, এটা তো লাগবে আগে আলোচনা। আপনি চাচ্ছেন যে একটি নতুন ভাবে একটি শক্তিশালী সরকার গঠিত হোক? না, সরকার না ভাই, রাষ্ট্র নিয়ে কথা বলছি। সরকার নিয়ে তো কথাই বলছি না এখনো। সরকার, দেখুন আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের পার্থক্য লোকে বুঝে না, আপনারাই বুঝেন না, অন্য লোকে কি বুঝাবো? আমাকে তো রাষ্ট্রটা গঠন করতে হবে আগে, রাষ্ট্রটাকে আগে গণতান্ত্রিক রাষ্ট্রটা বানাইতে হবে। যেমন আপনি ঘরে বাস করবেন, এই ঘরটাকে বানাতে হয়েছে না আগে, তারপরে তো বাস করবেন। তাহলে সরকার তো বাস করার একটা প্রক্রিয়া, আমি বাড়িটা তো বানাতে হবে আমাকে আগে। এই জন্য শব্দটা হলো গঠন, শব্দটা সংস্কার না। বাংলাদেশ তো গঠনই করি নেই শুরুতে, 72 সালেও করি নেই, এখনো করি নেই। তাহলে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেটি ঠিক হচ্ছে না।
সেটা তো আমার চিন্তার দিক থেকে ঠিক হচ্ছে না। অনেকে তো মনে করেন ঠিক হচ্ছে, যেহেতু তারা একটা আধা খেচড়া কাজ করবেন। আর সংস্কার করার অধিকার তাদেরকে কে আপনি যদি শেখ হাসিনার সংবিধানই মানেন, তাহলে সংস্কার করার অধিকার আপনাকে কে দিল? আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব ফরহাদ মজহার। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই। আসলে সংস্কার, নির্বাচন এই বিষয়টি অনেক বেশি আলোচিত, বিশেষ করে রাজনৈতিক দল যারা রয়েছেন তারা। আপনি বলছেন যে আসলে সংস্কারের আগে একটি রাষ্ট্র গঠন খুবই জরুরি। আগে তো গঠন, আপনি সংস্কার তো করতে হলে বহু কিছু লাগবে। আপনি সংস্কার করবার আগে আপনার তো একটা আদর্শ, যে নীতির ভিত্তিতে আপনি রাষ্ট্রটা গঠন করবেন, এটা ঠিক করতে হবে না? আপনি কিসের আদর্শের ভিত্তিতে করবেন? কিন্তু একটি প্রশ্ন আসলে করতেই হয় যে 10টি কমিশন হয়েছে, এরা আসলে কতটা সংস্কার করতে পারবে? এটা মানুষের যে প্রত্যাশার একটি পারদ আছে না। দেখুন, এটা তো আমি তো গণক না, আমি বলতে পারবো না, কারণ তাদের তো কমিশনে তাদের তো বক্তব্য আমি এখনো শুনি নাই। তাদের বক্তব্য বড়দূর তার ইতিবাচক দিক যদি থাকে, এটা একটা মত আকারে থাকতে পারে সমাজে। কিন্তু যখন আপনি রাষ্ট্র গঠন করেন, জনগণকে তো সেখানে প্রক্রিয়ার মধ্যে আপনাকে অংশগ্রহণ করাতে হয়। আপনারা কথা বলতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তো রাজনৈতিক দলগুলোর জনগণের প্রতিনিধি, এটা তো ভুল ধারণা। রাজনৈতিক দল মাত্রই জনগণের প্রতিনিধি ভাবাতে কোনো কারণ নেই। রাজনৈতিক দলগুলো তাদের একটা প্রতিষ্ঠান, কি জন্য তারা আছে? তারা সরকার নির্বাচনের পক্ষে। তারা জনগণের প্রতিনিধি কারা বলতেছি আমি? জনগণের প্রতিনিধি জনগণই। ফলে আপনি এই জন্য শব্দটা আলাদা করতে হবে, রাষ্ট্র এবং সরকার। সরকারে বলুন কি আপনি স্থানীয় সরকার বলুন, ঠিক আছে, আপনি কি বলে আমাদের জাতীয় পরিষদ বলুন, এটা হলো সরকার, প্রশাসন এবং সরকারের নির্বাচনের জন্য দরকার। কিন্তু রাষ্ট্র গঠনের জন্য দরকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটাকে বলে গঠনতন্ত্র সভা। মানে নতুন একটা গঠনতন্ত্র প্রণয়ন করবেন, তার জন্য তর্ক বিতর্ক করবেন এবং মত নেবেন কাদের কাছ থেকে? সাধারণ মানুষের কাছ থেকে, তাদের প্রতিনিধিদের কাছ থেকে। যেমন কৃষকদের কাছ থেকে নিতে হবে আপনাকে, নারীদের কাছে নিতে হবে আপনাকে, শ্রমিকদের কাছে নিতে হবে আপনাকে, আমাদের মতন লোকের কাছে নিতে হবে আপনাকে, গণমাধ্যমের কাছে নিতে হবে আপনাকে। আপনি তো খালি একটা কমিশন করে পলিটিক্যাল পার্টি কথা বলছেন, কিছু লোককে পছন্দ হয়ে ধরে ধরে ডেকে নিয়ে এই সময় কথা বলছেন, এই কমিশন আমি করবোটা কি? আপনি এই সংস্কারে বিশ্বাসী না? দেখুন, আপনি আবারও একই প্রশ্ন করেন। গঠন আর সংস্কার তো দুটো আলাদা কনসেপ্ট। আপনি যখন একটা রাষ্ট্র গঠিত হয়, তখন সংস্কার কথার অর্থ হতে পারে যে আমরা গঠন করেছি, এবার আমরা এই ক্ষেত্রে সংস্কার করবো। আপনি রাষ্ট্রটা বানান না আগে। রাষ্ট্র বানাবার পরে আপনার এখানে টেবিল চেয়ার কী থাকবেন, ফার্নিচার কী কিনবেন, কোথায় কী রাখবেন, এই ফার্নিচার পছন্দ হয়েছে না আরেকটা ফার্নিচার করবেন, ঠিক আছে। এখন ফার্নিচার বলে হয়তো আপনার অ্যাভেস্টার মনে হচ্ছে। ধরুন আজকে আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আমরা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার ব্যবস্থা চাই, নাকি আমরা এই যে ব্রিটিশ পার্লামেন্টের সরকার ব্যবস্থা চাই? এটা কি আমরা ডিসাইড করেছি? আমরা কি জনগণকে জিজ্ঞাসা করেছি গণঅভ্যুত্থান পরে? আমরা জিজ্ঞাসা করি নাই। আমরা যে সেপারেশনটা চাই আজকে বিচার বিভাগ এবং আপনার নির্বাহী বিভাগ এবং একই সঙ্গে আপনার কি বলে এই যে সেপারেশন অফ পাওয়ার যাকে বলে, এই সেপারেশনটা পাওয়ার আমাদের মতন একটা পোস্ট কলোনিয়াল একটা রাষ্ট্রে, একটা সমাজে আমরা কি করে করব? 2 নম্বর, আমরা কি এখনও ব্রিটিশ আইন বজায় রাখবো ইন দ্য নেম অফ কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতার নামে, নাকি ঝেঁটিয়ে বিদায় করে দেবো, নাকি লাথি মেরে ফেলে দেবো? আরে ভাই, ব্রিটিশ তো চলে গেছে বহু আগে, একদিন পর্যন্ত ব্রিটিশ আইন কেন চলতে হবে? আমরা কি নিজেরা বসে আমাদের নিজের একটা আইন ঠিক করতে পারি না? আমরা পারি না? আমরা ছাড়া কি অন্য কোনো রাষ্ট্র উপমহাদেশে চলছে ব্রিটিশ আইনে? বহু দেশে চলছে, ইন্ডিয়া চলছে। তো ইন্ডিয়ার আমি তো এক জিনিস না, ইন্ডিয়ার তার মধ্যে আরও অনেকে, তার ডেমোক্রেসি আছে, তার ইনস্টিটিউশন আছে। আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলো ভেঙে গিয়েছে, আমাদের কোনো ইনস্টিটিউশনই নাই। এটা তো সিম্পল ব্যাপার, আমার কোনো প্রতিষ্ঠানই নাই রে ভাই। এমনকি আমার সেনাবাহিনীকে শক্তিশালী করাটা এখন আমার কাজ, সেনাবাহিনীর পেছনে দাঁড়ানোটা এখন আমার কাজ। আমি কদিন পরে যুদ্ধ করবো কি দ্বারা, কাকে দিয়ে করব? এই যে আপনি বানাইছেন তাকে বিজেপি, ও কি দারোয়ান নাকি? ও তো সৈনিক, আপনি কেন অপমান করছেন তাকে? আপনি তো শেখ হাসিনা অপমান করেছেন, আপনাদের প্রথম দিনে এসে তাকে তার সৈনিকতার মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত ছিল। এগুলো কি? তাহলে আপনি সেটা করছেন না। এখন ইন্ডিয়াকে এসে রাস্তায় আপনার সীমান্তে এসে এলে করবে। ওইদিকে যদি আপনি বিএসএফ জানেন যে তারা মর্টার নিয়ে ওখানে আসে, মর্টার নিয়ে বসেছে ওখানে বাংলাদেশে দিয়ে তাক করে। ওরা ইতিমধ্যে প্লেন ড্রেসে ওদের লোকজন ঢুকে পড়েছে ওই জায়গাতে, সীমান্তে আছে। আপনি কি করে ঠেকাবেন এটা? তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি খালি সংস্কার করছেন। আমাদের দেশ রক্ষা করে এখন প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি দেশকে রক্ষা করবো কি করে?
আমি যদি এক্ষুনি সামরিক প্রশিক্ষণ দেওয়া না শুরু করি এই আমাদের সাধারণ মানুষের, আমি প্রস্তুতি নেব কী করে? আগামী দিনে আমি কী করে পারবো? এই সেনাবাহিনীতে আমি পারবো? এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তো আপনার ওই চিটাঙ্গে হাজারিগুলিতে আপনি অ্যাসিড মারছেন কিতে সেনাবাহিনীর গালে, বলছেন সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে, আপনি সৈনিকদেরকে খেপাই দিচ্ছেন। ঠিক, আপনি তো লাগাচ্ছেন ক্রমাগত একটা পরে। আর কথাটা সত্য কথা, মিথ্যা কথা? আপনি সেনাবাহিনীর সঙ্গে জনগণের দ্বন্দ্ব লাগাবার জন্য সারাক্ষণ আপনি তৈরি হয়ে আছেন। আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন, তার মানেটা কি? সেনাবাহিনী কি পুলিশের কাজ করবে? এটা কি তার কাজ? আরো পুলিশ করে পারেন না কেন পুলিশ করতে? পুলিশ যদি আপনি না পারেন তাহলে নতুন করে পুলিশ, আমরা পুলিশই করি। রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার আপনি কোন রাজনৈতিক দল কি এই কথাগুলো বলেছে আমাকে বলেন? এটা তো তাদের কাজ, এটা কি আমার কাজ? এটা কি আমার বলার কথা? রাজনৈতিক দলগুলো কিসের রাজনৈতিক দলে সংস্কার শেষে নির্বাচন চায়। আপনি আমাকে বলেন রাজনৈতিক দল একটা নাম, রাজনৈতিক দলের নাম বলেন যে রাজনৈতিক দলে আপনি 2 কোটি ছাড়া আপনি কোনো টিকিট পাবেন না, একটা দল বলেন। আপনি যদি একটা বিএনপি যদি আপনার কর্মী হন, আপনাকে টিকিট দেবে 2 কোটি না থাকলে? কিসের রাজনৈতিক দল এগুলো? দেশের প্রতি কী দরদ আছে তাদের? এই যে সরকারটা গঠন করার ক্ষেত্রে প্রথম দিক থেকে তো তাদের বলা হয়েছিল আপনারা জাতীয় সরকার করেন, একটা রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কাউন্সিল করেন। তারা তো কোনো কথাই শুনি নাই, বলে 6 মাসের মধ্যে নাকি তাদেরকে নির্বাচন দিতে হবে। ঠিক আছে, তো আপনি দেখছেন তো, এটা বললাম তো চিটাঙ্গের ঘটনাটা কী করে তারা ঘটিয়েছে। তারা তাদের দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, একজন দুজন সাধারণ কর্মী না, সেই কর্মীকে দিয়ে আপনি মামলাটা আপনি করাইছেন, করে দিয়ে দেশকে এখন বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। ঠিক আছে, তো তাহলে আপনি এগুলো এই রাজনৈতিক দলকে করবোটা কি? আমি এটা কি মাথা তুলে রাখবো? এটা কি খাবো বসে বসে আমি? তার তো কোনো পলিটিক্যাল আইডিয়া আছে যে ঠিক আছে বাবা আমিও সংস্কার চাই, তো বলো ঠিক আছে আমি কী করে করবো, বলো তুমি বলো। আজকে দেখেন, বলেন না আমাকে বিএনপির কী আইডিয়া আছে। এই যে প্রশ্ন করছি, তারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার চায়? একটা খালি বলি, নাকি আপনার পার্লামেন্টারি গভর্নমেন্ট চায়? বলুক। তাহলে এই যে গণ অভ্যুত্থান এবং মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় মানে ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ অত্যন্ত ইতিবাচক। কেন হলো বলি, গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। জনগণ তাদের এই যে এখনকার যে ব্যর্থতা, এই ব্যর্থতা জনগণ বুঝতে পারবে। এই জনগণ কিন্তু 5ই আগস্টের আপনার সে পুরনো জনগণ না। এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ হওয়া, লাশে হয়ে রক্তের স্রোতের মধ্যে দিয়ে গড়ে আসা জনগণ। একে পরাজিত করতে পারবেন না। আপনি তরুণদেরকে যত বোকা মনে করেন, তারা তো বোকা না। তাদের রাজনৈতিক দলগুলোর যে কোনো নেতার চেয়ে অনেক বেশি বিচক্ষণ। এত ছোট মনে করবেন না তাদেরকে। দে নো হোয়াট টু ডু, তারা জানে তারা কী করতে হবে। ফলে এটা হচ্ছে, আমি বলি এই ক্ষেত্রে মানে গণমাধ্যমের এবং আপনাদের সাংবাদিকদের, যেহেতু আমি একটা গণমাধ্যমে বসেছি, আপনাদের দায়িত্ব অনেক অনেক বড়। আপনারা দয়া করে এর আগে শেখ হাসিনার আমলে যেভাবে আপনারা চালিয়েছেন গণমাধ্যম, এভাবে চালালে হবে না। মানে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো, এটা হতে হবে না। আপনাদের হোমওয়ার্ক করতে হবে। আমি যে এই পর্যন্ত যা কথা বলেছি, হোমওয়ার্ক করতে হবে আমাকে, সঠিক আমার কথা ধরে আমাকে প্রশ্ন করতে হবে। এখানকার কী ঘটতেছে বাংলাদেশে, ভারতে, কি আন্তর্জাতিক ক্ষেত্রে কী ঘটেছে, এইটা সম্পর্কে হোমওয়ার্ক করে এসে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা ইতিবাচক একটা ভূমিকা আমরা কিন্তু রাখতে পারবো। তরুণদের কি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসা উচিত? এটা প্রথম 5ই আগস্টের পর থেকে তাদের এটা করা উচিত ছিল। তরুণদের অধিকার আছে, তারা নাগরিক, ফলে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম করাটা তাদের খুবই জরুরি দরকার ছিল। এটা আমি তাদের ব্যাপারে আমি প্রথম সমালোচনা করব, যে তারা ভয় পেয়েছে বিএনপিকে, এবং হুইচ ইজ ট্রু। কারণ আজকে বিএনপি বারবার বলে হ্যাঁ তরুণরা তারা কিংস পার্টি করবে। আরে বিএনপি তো কিংস পার্টি, বিএনপি কি কিংস পার্টি না? সে কি যখন শেখ জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন কি এই দলটা গঠিত হয়নি? তো আপনি এই দলকে কিংস পার্টি বলার কী যুক্তি আছে? ছাত্রদের যদি তাদের তো অধিকার আছে তাদের রাজনৈতিক দল করার, তারা ছাত্ররা অনেক দেরি করে ফেলেছে, এবং দেরি করে ফেলার কারণে আজকে নানান বিভক্তি, তাদের মধ্যে নানান রকম দোদুল্যমানতা করছে। অবশ্যই না, আমি 100 ভাগ ছাত্রদের রাজনৈতিক দল করার পক্ষপাতী। শেষ কথা কি বলবেন? সেই কথা বলতে আসুন আমরা শেষ কথা, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন। আমাদেরকে দিল্লি যেভাবে আমাদের সঙ্গে এইরকম চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, এটা যে পাল্টা অস্থির হয়ে অসহনশীল হয়ে আমরা করব তা নয়। এবং এটা যদি আমরা দিল্লিকে মোকাবেলা করতে চাই, অবশ্যই আমাদেরকে সনাতন ধর্মাবলম্বীদের যে নাগরিক এবং মানবিক অধিকার, এটা স্বীকার করতে হবে। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা দিল্লিকে উপযুক্ত জবাব দেব। অসংখ্য ধন্যবাদ জনাব ফরহাদ মজহার সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।